নমস্কার, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিই যে গতকাল অবশ্য ক্ষমা চাইবার স্কোপও নেই। গতকাল একেবারে সারা পৃথিবীর সম্ভবত ফেসবুক ড্রপ হয়ে গিয়েছিল এবং এটা একটা মস্ত বড় লজ্জার ব্যাপার। কয়েকশো কোটি টাকা লস করেছে জুকেরবার্গ। তো কাজেই কথা দিয়েও আসতে পারিনি, এটা ফ্যাক্ট। এবং আজকে সেই সাবজেক্টটা ধরছে দুটো আইডেন্টিটিতে। আপনারা জানেন যে দুজন চেনা মানুষ, একজন হচ্ছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, আরেকজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম বিধায়ক ছিলেন এবং দীর্ঘদিনের কংগ্রেসি রাজনীতিক বা কংগ্রেসি ঘরানার তাপস রায়। তার মধ্যে অভিজিৎ গাঙ্গুলিকে আমি চিনি ফিনি না, কিন্তু তাপস রায়কে আমি বিস্তর চিনতাম এবং অনেকের থেকে ভালো চিনতাম মানে চিনি। কাজে এই দুটোর সংমিশ্রণে আজকের এপিসোডটা করব এবং তার সঙ্গে উত্তর কলকাতার একটি চিত্র দেখাবো। প্রথমে যেটা বলতে ইচ্ছা করে সেটা হচ্ছে যে অ্যাবাউট অভিজিৎ গাঙ্গুলি তো ইতিমধ্যেই অনেক ঘটনা আপনাদের সামনে এসছে, অনেক ব্যাপার আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তিনি কি পদ্ধতিতে করেছেন বা না করেছেন আপনারা যদি এনকে ডিজিটাল দেখে নেন তাহলে প্রবীর বিশ্বাসের অনেকটাই খোলসা করেছে। আপনাদের একটু খুলে বলি যে বিচারপতি গাঙ্গুলি প্রায় বছর দেড়েক ধরে হাইকোর্টে বসে নানান রকম রায় দিচ্ছেন, যেগুলো খুব বিতর্কিত রায়, মানে অর্ডার দিচ্ছেন বা বক্তব্য রাখছেন, যেগুলোর সঙ্গে একেবারে সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে কোন রকম ভাবে যেন সংশ্লিষ্ট যে বিষয় সেটার সঙ্গে রিলেটেড না। হঠাৎ বললেন রাহুল গান্ধীর সম্পত্তি দেখব, হঠাৎ বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চারতলা বাড়ি কি করে না, মানে নাম না করে বলছেন, হঠাৎ করে বলছেন আংটা দিয়ে তুলে নেব, হঠাৎ করে বলছেন বুলডোজার দিয়ে উড়িয়ে দেব। সুসভ্য ভাষা নেই এর মধ্যে। এবিপি আনন্দকে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন, সেটিও তিনি পারেন কিনা না পারেন অন্য ব্যাপার। তার কারণটা হচ্ছে যে আপনারা অনেকেই জানেন না যে আর্ম ফোর্সে যারা থাকেন, আর্মিতে, তাদের নানান রকম পদ থাকে। যেমন কর্নেল থাকেন, কেউ লেফটেন্যান্ট থাকেন, কেউ মেজর থাকেন, কেউ জেনারেল থাকেন। এটা যেমন একটা দিক, তেমন ডাক্তারদের ক্ষেত্রে ডাক্তারদের আগে ডক্টরেট কথাটা লেখা থাকে। এরা যখন রিটায়ার করেন, অর্থাৎ কিনা এই সেনাবাহিনীর লোকেরা, তখনও কিন্তু তাদের নামের আগে জেনারেল কথাটা লেখা থাকে, তাদের নামের আগে লেফটেন্যান্ট কথাটা লেখা থাকে, তাদের নামের আগে মেজর কথাটা লেখা থাকে। একদম শেষে উইদিন ব্র্যাকেট থাকে রিটায়ার্ড, আরইজিটি। অর্থাৎ তুমি আমরণ এই সম্মানটা পাবে। তেমন চিকিৎসকরা তো রিটায়ার্ড হন না, অনেক সময় হাসপাতাল থেকে বিদায় নেন, বা ঠিক আছে আর ভাল লাগছে না, বয়স হয়ে যায়, তার নামের আগে কিন্তু ডক্টর কথাটা থাকে। আবার প্রফেসর অনেকে রয়েছেন যারা ডক্টরেট, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গা থেকে যিনি ডক্টরেট পান, তারা অনেকেই ডিপার্টমেন্টাল হেড হলে প্রফেসর কথাটা লিখতে পারেন। আসলে সবাই বলেন অধ্যাপকের বাংলাটা কিন্তু সবসময় প্রফেসর বলাটা ঠিক না, লেকচারার বলতে হয়। যেমন আমার কাকা উপরতলায় থাকেন, তিনি স্কটিশ চার্চ কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন এবং প্রফেসর ছিলেন। কাজে তিনি রিটায়ার করার পরও তার নামের আগে কিন্তু PROF, প্রফেসর প্রণব কুমার গুপ্ত লেখা হয় এখনো আজ অব্দি। এবং এটাই কিন্তু বিচারকদের ক্ষেত্রেও লেখা হয় জাস্টিস তমুক। এবং তিনি প্রফেশন চেঞ্জ করেও, যদি প্রফেশনে রিটায়ার করেও যদি তিনি বাড়িতে রেস্ট নেন, সাধারণত তাই নেন বেশিরভাগ লোক, কেউ হয়তো অতিরিক্ত দায়িত্ব পেলেও তার সম্বন্ধে কিছু বলতে গেলে তার আগে জাস্টিস কথাটা লিখতে হয়। আমার মনে হয় অভিজিৎ গাঙ্গুলির কোনো অধিকার নেই তার নামের আগে জাস্টিস কথাটা লেখার। তার কারণটা হচ্ছে তিনি কোনোদিন জাস্টিস করেননি এবং জাজমেন্টের ক্ষেত্রে তিনি ফাজলামি করেছেন, যেটা আমি সাহস করে রাতের পর রাত এখানে বসে তাকে সমালোচনা করে চ্যালেঞ্জ করেছি। আপনার যদি বাবার ক্ষমতা থাকে, বুকের পাটার ক্ষমতা থাকে, আপনি আমাকে কোর্টে ডেকে নিয়ে বা জেল কাটান। তার বুকের পাটা নেই। তিনি কুণালের উত্তর দিয়েছেন, অবশ্য শুনেছি সুমন চট্টোপাধ্যায়েরও নাকি কথার উত্তর দিয়েছেন। ফের একবার তাকে বলি যে তার নামের আগে জাস্টিস কথাটা লেখা থাকলে আমি কিন্তু কোর্টে যাব তার বিরুদ্ধে। যে একটা লোক, যেটা তার সম্মানীয় চাকরি কেন বলবো, তার দায়িত্ব, অর্থাৎ বিচারকের গদিতে বসা, সেখানে তিনি বিচারকের পদ থেকে আচমকাই রিটায়ার করলেন না, তিনি রেজিগনেশন সাবমিট করে তিনি চলে গেলেন পরের দিনই পলিটিক্সে। এটা হতে পারে না।
এটা তিনি দীর্ঘদিন ধরে এই কাণ্ডটা করে এসছেন এবং তিনি দুমুখী নীতি নিয়েছিলেন। দুমুখ নীতি, একদিকে তিনি বিজেপির সঙ্গে একটা লিঙ্ক করছিলেন, একদিকে তিনি সিপিএম এর সঙ্গে লিঙ্ক, তিনি সিপিএম এর লোক, সিপিএম এর পার্টির লোক না হলে তিনি যে এই বছর 10-15 আগে যে দায়িত্বে ছিলেন, অর্থাৎ এই যে চাকরি বাকরির ক্ষেত্রে যখন বামপন্থীরা বা বামফ্রন্টের লোকেরা যখন দায়িত্বে ছিল, তখন তার যে পদটা ছিল সেটা হচ্ছে গিয়ে WBCS, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের অফিসার ছিলেন তিনি, আইনজীবী, এবং তাদের হয়ে কোর্ট কেস লড়তেন। এবং আপনারা জানেন যে তখন সিপিএম এর গভর্নমেন্ট ছিল এবং সিপিএম এর গভর্নমেন্ট নন সিপিএম কাউকে এই ধরনের দায়িত্ব দেন না, ফলে এটা ধরে নিতে হবে তিনি সিপিএম এর লোক ছিলেন। অনেক সময় পার্টি মেম্বার নাও হতে পারেন, তাতে কিছু আসে যায় না। সেটা করতে করতে সিপিএম এর হাত পা ধরে তিনি ধীরে 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 তার পেশা বাড়ালেন, টাকা বাড়ালেন, কোনোটাই খুব সুখকর নয়। তাকে কেউ কোনো পাত্তা দিত না, মানে আইনজীবী হিসাবে তিনি কিন্তু খুব প্রাইভেট কেস পেতেন না। অনেকে বলে ফালতু লোক, কেন ফালতু লোক পরে আসছি। তারপরে তিনি অ্যাডিশনাল জাজ হলেন, বোধহয় সম্ভবত 2017-18 এরকম টাইমে, 2 মে। তো তারপরে তিনি জাজ হলেন এবং তার পেছনে তার সহযোগিতার অন্যতম একজন হচ্ছেন গিয়ে সিপিআইএম এর মানে একমাত্র সাংসদ যিনি রাজ্যসভায় ছিলেন, সে উকিল ভট্টাচার্য। তো উকিল ভট্টাচার্যের সঙ্গে তার দরম মরম তো ছিলই, এবং তিনি এমন কথাও বলেছেন তার পায়ের তলায় বসে তিনি নাকি সব শিখেছেন। প্রবীরবাবু বলেছেন, সুমন চট্টোপাধ্যায় বলেছেন, আমরাও বলছি যে আমি এবং প্রবীরবাবুকেই ধন্যবাদ বেশি দেব। আমরা কিন্তু মানে প্রবীরবাবু অনেকটা দায়িত্ব নিয়ে দৌড়াদৌড়িটা করতে পেরেছেন, যেহেতু আমি চাকরি করি সেহেতু আমি দৌড়াদৌড়িটা অতটা করতে পারিনি। তিনি তার 2 হুইলার নিয়ে বেরিয়ে বহু জায়গায় খোঁজ খবর করেছেন, কখনো কখনো আমাকে ডেকে নিয়েছেন যে প্রসন্দা সন্ধ্যের পর আসুন, একজনকে ধরা গেছে। এবং যাদেরকে ধরা হয়েছিল আজকে আপনাদের কাছে ডিসক্লোজ করছি, প্রবীরদা ইতিমধ্যেই তার এপিসোডে বলেছেন, কিন্তু সোর্স গুলো বলেননি, আমি সোর্স গুলো বলে দিচ্ছি। তাদের মধ্যে অধিকাংশই সিপিএম এর লোক, এবং বলেছেন যে এই লোকটা খুব ধান্দাবাজ এবং খুব চালাক লোক। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি 12টা বাজাবার চেষ্টা করছেন বা না করছেন, উনি যে কি বলেন আর না বলেন সেটা খুব বিপজ্জনক। তো তাকে জিজ্ঞেস করা হয়েছিল, বা তাদেরকে আরো অনেককে জিজ্ঞেস করা হয়েছিল, আইনজীবী তারা, কি উনি ওরকম করছেন কেন, অ্যাজ কেন করছেন। তাতে কোনো উত্তর দিয়েছিলেন ভীষণ অ্যাম্বিশাস ভদ্রলোক, এবং এতটা অ্যাম্বিশাস যে তিনি নিজের স্বার্থে যে কোনো কাজ করতে পারেন। এবং আমরা জানতে পেরেছিলাম, আবার বলি সোর্স, I am not ready to give you the explanatory answer, Mr. Ganguly. Now you are just a Ganguly of BJP. আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, আমি আবার যা খুশি করতে পারি, কারণ আপনিও কোর্টে উঠবেন, আমিও কোর্টে উঠবো, দুজনেই জেনারেল, আপনার ক্ষমতা নেই। তিনি এতটাই নিজের নাম মানে তুলে ধরতে এবং নানাবিধ কাজ করতে ব্যস্ত ছিলেন, তিনি অনেক রানু মণ্ডল হয়ে গেলেন। ওই আপনাদের শুনেছেন রানাঘাটের রানু মণ্ডল স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতো না কি করতো কে জানে, পয়সা দিতে লোকে। এই একটাই গান তিনি বিভিন্ন সময় গাইতেন, একে প্যার কা নগমা হ্যায়। গাঙ্গুলি ওই একে প্যার কা নগমা হ্যায় গান গাইতে গাইতে তার খুব নামদাম হলো, সিপিএমই তার নামটা তুলে ধরল। তার মানসিকতার মধ্যে এত নেতিবাচক যে তার বাড়ির কাজের লোক পর্যন্ত নাই, মানে তারা সব ভেগে গেছে, এত দুর্ব্যবহার। এবং তার স্ত্রী নাকি চলে গেছেন, যেটা মার্কেটে চলে, তার স্ত্রী পালিয়েছেন, পালিয়ে বেঁচেছেন যদি পালিয়ে থাকেন। কেন পালিয়েছেন রহস্যময়, বার করতে হবে, খোঁজ। আমরা দুটো ইঙ্গিত পেলাম। একটা হচ্ছে তার ব্যবহার খুব খারাপ ছিল, দুর্ব্যবহারের জন্য। যুক্তিটা খুব গ্রাহ্য হলো না, কারণ একজন জাস্টিসের বউ ফট করে চলে যাবে, তখন তিনি লয়ার ছিলেন বোধহয়, সম্ভবত টাইমটা একটু গন্ডগোল হচ্ছে, প্রবীরদা যদি ভুল হয় বলে দেবেন। তো তাকে ছেড়ে চলে যাওয়ার কারণ হচ্ছে উদ্ধত, অভদ্র ব্যবহার ইত্যাদির জন্য স্ত্রী চলে গেছে, রান্নার লোক পর্যন্ত নেই, এমন অবস্থা। আরেকটা মারাত্মক ঘটনা যেটা শুনলাম, তার পৌরসত্ব ছিল না বলে চলে গেছে। কোনটা ঠিক সেটা তিনি উত্তর দিতে পারবেন, এই সোর্সে জানতে পেরেছি, যাচাই করিনি, কারণ যাচাই করতে গেলে তাকে মেডিকেল টেস্ট করতে হবে, এত সময় নেই। এবার কোনটা সত্যি আমি জানি না, কারণ তিনি তো অনেক দুমদার একটা কথা বলেন, লোককে যাতা বলেন, আমিও বললাম। তো ফলে তিনি কি পৌরসত্বহীন, মানে পুরুষই ব্যাপারটা নেই,
তাহলে তিনি যেখানে গেছেন সেখানে হয়তো কিছু সুবিধা করতে পারবেন না, একটা লোক ছাড়া, তারও সেটা নেই। তার হাতটা ধরেই নাকি তিনি এখন রাজনীতিতে ঘোরাফেরা করছেন। কিন্তু আমার সব থেকে অবাক লাগে উকিল ভট্টাচার্যকে দেখে। উকিল ভট্টাচার্য জেনে রাখুন, সিপিএম এর লোক যারা রয়েছেন, হি নেভার বিন আ কমিউনিস্ট, তিনি কোনোকালে কমিউনিস্ট ছিলেন না। হি ইজ দ্য ব্রিজ বিটুইন অলওয়েজ কোর্ট অ্যান্ড বিজেপি। তার ভারী বয়ে গেছে কমিউনিস্ট পার্টি করা বা মার্ক্সবাদ করা। তিনি কোটি টাকার মালিক, এবং তিনি হাতে ধরে অভিজিৎ গাঙ্গুলিকে গ্যাস খাইয়ে আজকে জায়গায় তুলেছেন, যেটা মোহাম্মদ সেলিম যাই বলুন না কেন। তাই আপনাদের সিপিএম এর লোক, সিপিএম এ দাঁড়ালেও আমি সমালোচনা করতাম, কারণ এটা ওই রকম দুম করে আসা যায় না। অনেকেই বলছে কুলিং পিরিয়ড, আমি কি পিরিয়ড জানি না। আপনি জজ হওয়ার পর আপনি রেস্ট নিন, তারপর আপনি রাজনীতিতে আসুন বা না আসুন আপনার ব্যাপার। আপনি রেজিগনেশন দিয়ে রাজনীতিতে আসছেন, তার মানে ধান্দাবাজিটা আপনি অনেকদিন আগে থেকেই করেছেন। রবিবাবু যেটা বলেছে সেটা আবার রিপিট করি। তিনি সিপিএম এর সঙ্গে কথা বলেছিলেন জানুয়ারি মাসের সামটাইম 1st or 2nd বা 3-4 তারিখে। ওই সময়টা আমার চাকরির ক্ষেত্রে একটা মস্ত বড় দুর্ঘটনা হয়ে যাওয়াতে আমি খানিকটা সময় দিতে পারিনি। তো সেখান থেকে যা খবর পেলাম যে তিনি মোটামুটি নিজের বাড়ির থেকে গাড়ি নিয়ে বেরোননি, কারণ তার সিকিউরিটি থাকে, সবাইকে ছুটি দিয়ে দিন, যা বাড়ি চলে যায়। আর তার সঙ্গে তো কেউ থাকে না। তিনি সিপিএম এর এক নেতার গাড়িতে করে তার বাড়িতে গিয়েছিলেন, এবং তার বাড়িতে গিয়ে নামেননি। কেউ যদি দেখে ফেলে, তিনি প্রায় 1/4 কিলোমিটার আগে নেমে বাকিটা হেঁটে হেঁটে তার বাড়িতে গিয়েছেন। তার বাড়িতে গিয়ে কথাবার্তা বলার পর এটা ফাইনালাইজ হয়েছিল জানুয়ারি মাসে যে তিনি জয়েন করবেন সিপিএম। তার কন্ডিশন ছিল যে সিপিএম কংগ্রেস যেন অ্যালাইজ থাকে, কংগ্রেস যেন কোনোভাবে তৃণমূলের সঙ্গে হাত না মেলায়। আজকে দেখছেন তো গন্ডগোলটা, তিনি একজন উদ্যোক্তা। আমি উকিল ভট্টাচার্যকে বাদ দিই, যাই হোক। তারপরে যখন প্রায় ফাইনালাইজ হয়ে যায়, এই সময় তিনি আরেকটা লিঙ্কেজ করেছিলেন, সেই লিঙ্কটাও খুব ইন্টারেস্টিং। সেখানে বাঘেল বলে এক ভদ্রলোক, নন বেঙ্গলি, এক নকশাল নেতাকে তিনি ধরেছিলেন। সেই নকশাল নেতা প্যাদানি কি এখন ভদ্রলোক হয়ে গেছে, তো নামও আমি জানি, প্রয়োজনে বলবো। তাকে ধরে তিনি বাঘেলকে ধরেছিলেন, মানে মিডিয়েটারেরা। আপনি দেখবেন কোনো কিছু কিনতে গেলে মিডিয়েটার দরকার হয়, সেরকম মিডিয়েটার। রানু মন্ডলেরও তাই হয়েছিল। এখন তিনি রানু মন্ডলের কোনো রিলেটিভ না, কি করে হবে? রানু মন্ডলের রিলেটিভ ব্যানার্জি, এই অভিজিৎ গাঙ্গুলি তো আর হবে না। যাই হোক, তিনি তাকে ধরে অমিত শাহর কাছে খবর পাঠিয়েছিলেন, আই জাস্ট ওয়ান্টেড টু জয়েন। এবং তাদের মধ্যে যে কথা হয়েছে শুনলে অবাক হয়ে যাবে। অমিত শাহ বলেছেন আপনি জয়েন করুন, আপনাকে এমন জায়গাতে দাঁড় করাবো যেখান থেকে আপনি জিতে আসলে ল মিনিস্টার হবেন। আপনি যেমন চালিয়ে যাচ্ছেন তেমন চালিয়ে যান, এর তার পেছনে লেগে যান। তো তিনি বলছেন যে যদি জিততে না পারি, বলে তাহলে রাজ্যসভা থেকে আপনাকে পাস করিয়ে এনে ল মিনিস্টার করব, কিন্তু করব। এটা হচ্ছে আদন্ত ঘটনা, যে কারণে তিনি ধানাই পানাই ধান্দাবাজি কথা বলছেন, মানে মিথ্যেবাদী একটা প্রতারকের মতন। যে তিনি সিপিএম এ যাননি, কারণ সিপিএম না নাকি ঈশ্বরে বিশ্বাস করে, তিনি ঈশ্বরে বিশ্বাস করে না, তিনি ঈশ্বর ভক্ত। তিনি যখন WBCS অফিসার ছিলেন তখন তিনি জানতেন না যে সিপিএম ঈশ্বরে বিশ্বাস করে না। ন্যাকামি হচ্ছে, নাটকবাজি হচ্ছে। আপনাদের পুরো তার মুখোশটা খুলে দিলাম। এবার আপনার ভরপেটটা তাকে যা বলার বলুন। পার্ট 1 কমপ্লিট। পার্ট 2 তাপস রায়। আমি তাপসদার সম্বন্ধে কোনো কুবাক্য এখানে ইউজ করব না। তাপসদার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ, এবং 80 কোনো একটা সময়, সম্ভবত 86, 7, 88 এরকম একটা টাইমে, ওই সময়টা তাপস রায় যখন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হন, তখন আমার সঙ্গে তার আলাপ হয় সাংবাদিক আশিস ঘোষের মাধ্যমে। মানে চমৎকার ব্যবহার, সুন্দর কথাবার্তা, আমি তাকে চট করে খারাপ বলবো না। এবং একটা ব্যাপার আপনারা জানবেন যে কংগ্রেসের এই উত্তর কলকাতার একটা ডিভিশন আছে, ডিভিশনটা খুব ইউনিক। উত্তর কলকাতাতে শত ঘোষের একটা দল ছিল, আর দক্ষিণ কলকাতায় সুব্রত মুখার্জির একটা দল ছিল। সুব্রত মুখার্জির দলটা হচ্ছে কি প্রিয় রঞ্জনের দল প্র্যাকটিক্যালি। তারপরে ঝড় ঝাপটা অনেক গেছে। তো শত ঘোষের ইউনিট হচ্ছে কি সোমেন মিত্র, এটা একটা দিক। এবং শত ঘোষ কিন্তু ভয়ঙ্কর রকম অ্যান্টি সিপিএম ছিলেন।
আর লোকে বলে সোমেন মিত্র নাকি তরমুজ, সিপিএম এর একেবারে কাছের লোক, যার জন্য কি হতো তখন অনেকগুলো কনস্টিটিউয়েন্সি ছিল উত্তর কলকাতায়, এবং সোমেন মিত্র সবসময় শিয়ালদায় দাঁড়াতেন এবং তার বিরুদ্ধে সবসময় সিপিআই এর ক্যান্ডিডেট দাঁড় করানোতে তিনি চিরকাল জিতে যেতেন। 70-72 ভোট ছিল, এত ছোট জায়গা, যার জন্য ওটাকে ভেঙে দেওয়া হয়েছে। আর তার চারিদিকে থাকা যে কটা কনস্টিটিউয়েন্সি আছে সেটা সোমেন মিত্রের ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক ভালোবাসাতে হোক সিপিএম পেত। যেমন সোমেন মিত্রের বাড়িটা যেখানে ছিল আমার স্ট্রিটে, সেটা ছিল বিদ্যাসাগর বলে একটি জায়গা। একটা দিকে বিদ্যাসাগর, পিছন দিকটা বেলেঘাটা, আরেকটা সাইডে মানিকতলা, এই সমস্ত জায়গায় সিপিএম জিতত এবং কংগ্রেস হারত। তাপসদা কিন্তু কাউন্সিলর ছিলেন, এবং তাপসদা 50 না 49 একটা কাউন্সিলর ছিলেন বউবাজারের একটা জায়গায়, হারকাটা লেনের পাশে। আপনারা আবার হারকাটা ভেবে খারাপ বলবেন না, ভাববেন না। এখানে একটা ইউনিক মানে ইকুয়েশন ছিল, সেটা হচ্ছে যে ওখানে তাপস্যায় দাঁড়ানোর পর 80 দশকের শেষ ভাগে 90-তে যে পুরসভা নির্বাচন হয়েছিল তাতে টার্মস কন্ডিশন হয়েছিল যে সোমেন মিত্রের আরেক ঘনিষ্ঠ নীলু ঘোষ, তার কনস্টিটিউয়েন্সিতে সিপিএম কোনো ঝামেলা করেনি, কিন্তু সোমেন মিত্রের আরেক ঘনিষ্ঠ তাপস্যায়ের এলাকাতে বোমাবাজি হয়েছিল, এবং তাপস্যায় যে কমিটি করেছিল সেই কমিটিতে আমাকে রাখা হয়েছিল, দেখেছিলেন একটা ছোটখাটো, যাই হোক সেটা লজ্জায় বলছি না এখন। তো তাপসদাকে আমি বলি যে তাপসদা আমার যে বয়স সেটাতে ছাত্র হিসেবে আমাকে মানায় না, কারণ আমার ছেলে হয়ে গেছে। আর আরেকটা সমস্যা আমার ছিল যে তাপসদা যে কমিটিটা ছিল সেই কমিটিটার মধ্যে অধিকাংশই সোমেন মিত্রের লোক ছিল, আমি প্র্যাকটিক্যালি মমতার লোক ছিলাম চিরকাল, ফলে এই নর্থ ক্যালকাটার এই ছাত্র পরিষদটা আমার পোষাচ্ছিল না, কিন্তু তাপসদার সঙ্গে রিলেশন খারাপ করিনি। 1991-90তেই ওই রকম বোমাবাজি হলো এবং তাপসদাকে হারিয়ে দেওয়া হলো কাউন্সিলর ইলেকশনে। তাপসদা ওয়াজ ভেরি মাচ শকড। তিনি দেখলেন নীলু ঘোষ জিতছেন আর তিনি হারছেন, খেলা তো সোমেনদার খেলা, তিনি বেরিয়ে এলেন। খুব ভালো করে শুনুন, তাপসদা যদি ভুল হয় আমাকে মনে করিয়ে দেবেন। তিনি সরাসরি প্রিয়রঞ্জন দাসমুন্সী, সুব্রত মুখার্জিদের ইউনিটে যুক্ত, অটোমেটিক্যালি সেখানে মমতা ব্যানার্জিকে পেয়ে গেলেন। ততদিনে মমতা ব্যানার্জি উঠে আসছে এবং মমতা ব্যানার্জির মাথায় ডান্ডার বাড়িও পড়ে গেছে। তিনি চলে এলেন কালীঘাট রাজনীতি, এবং কালীঘাট রাজনীতিতে আসার পর তাপস্যায়ের সঙ্গে নিয়মিত আমার দেখা সাক্ষাৎ হতো, আমার বাড়িতেও এসছেন, ভারী ভদ্রলোক, আমার বাবাকে প্রণামও করেছেন, আমার সেটা খুব ভালো লেগেছিল। তো তাপসদা বললেন যে আমাদের এখানে একটা খেলার মাঠ আছে বিরাট, এই খেলার মাঠে মমতা ব্যানার্জিকে নিয়ে একটা মিটিং কর, আমরা টাকা পয়সা বলে টাকা পয়সা হয়ে যাবে। আমরা কালেকশন করলাম। এখানে শিবনাথ রক্ষিত বলে এক ভদ্রলোক মারা গেছেন, তার স্ত্রী অঞ্জনা রক্ষিত এখন চেয়ারম্যান ছিলেন দক্ষিণ দমদমে, এখন তিনি কাউন্সিলর মাত্র। তো শিবুদা আমাদের পাশে এসে দাঁড়ালেন, বললেন টাকা নিয়ে তোমরা চিন্তা করো না, বড় মিটিং করো। এবং সেটা আমরা করেছিলাম 91-এর গোড়াতে। 91-এর গোড়াতে এই মাঠে মিটিং করেছিলাম ক্ষুদিরামের জন্মদিনের দিন, এবং সেটা ক্ষুদিরামের জন্মদিনে কংগ্রেসের প্রতিজ্ঞা, যুব কংগ্রেসের প্রতিজ্ঞা ছিল। মূল বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমরা গিয়ে মমতাদিকে যখন রিকোয়েস্ট করি, তাপসদাও ছিলেন, মমতাদি রাজি হয়ে যাবে, বলেছি ঠিক আছে আমি যাব। মমতাদির মাথায় তখন ব্যান্ডেজ বাঁধা ছিল। আর বক্তা ছিলেন, দেখুন কি ইন্টারেস্টিং ব্যাপার, বক্তা আর কে ছিলেন, প্রথমে ছিলেন সৌগত রায়, তারপরে দ্বিতীয় বক্তা ছিলেন তাপস রায়, আমি কন্ডাক্ট করেছিলাম প্রোগ্রামটা। তৃতীয় বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সবশেষে এসেছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। মমতাদি চলে গিয়েছিলেন এবং মমতাদি বললেন যে তুমি কিছু বলো, আমাকে বলেছিলেন। তা আমি ওই ভরা মঞ্চে বোধহয় জীবনের প্রথম কিছু বললাম। তারপরে কি হলো, তারপরে কংগ্রেসের দায়িত্বে কারা থাকবে একটা ভোটাভুটি হলো। এর মধ্যে মমতাদি কিন্তু মন্ত্রী হয়ে গেছেন, জিতলেন তিনি দক্ষিণ কলকাতায় এসে বিরাট। তাপসদা তখনও মমতাদির সঙ্গে। এরপরে সোমেন মিত্রে বনাম মমতাদির একটা ভোটাভুটি যুদ্ধ হলো। কি হলো রেজাল্টের দরকার নেই, তাপসদা কিন্তু মমতাদির সঙ্গে ছিলেন তখনও পর্যন্ত। তাপসদার একটা বিরাট রাগ। এদিকে সোমেন মিত্র তখন বিরাট ক্ষমতাবান, কেন্দ্রে তখন প্রণব মুখার্জি ফের মন্ত্রী হয়ে গেছেন। সোমেনদা এখান থেকে খবর পাঠিয়েছে তাপসকে আর ছাত্র পরিষদে রাখা যাবে না, কোপ দিয়ে দাও। তাপসদা ভুল হলে বলবেন, আপনাকে বলি এই ঘটনাগুলো কেউ জানে না। তো এর মধ্যে সেই ভোটাভুটি যেটা হলো, সোমেন মিত্রের চিফ ইলেকশন এজেন্ট ছিলেন, আপনারা অবাক হয়ে যাবেন শুনলে, অজিত পাজা।
আর মমতা বন্দ্যোপাধ্যায় চিফ ইলেকশন এজেন্ট ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী। মানুষের ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় সোমেন মিত্রকে আরামসে হারাতে পারতেন। সিপিএম এর মধ্যে ঢুকে গিয়ে সোমেন মিত্রকে জয়ী করেন, এটা লজ্জাজনক ব্যাপার। তারা চেয়েছিল সোমেন দায়িত্বে থাকুক। এর মধ্যেই রাজীব গান্ধী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করেছেন ওয়েস্ট বেঙ্গলে। তখন একবার আড়াআড়ি দুভাগ হয়ে গেল কংগ্রেস, একটা যুব কংগ্রেস যেটাতে আমরা ছিলাম, আরেকটা হচ্ছে গিয়ে মাদার কংগ্রেস যেটাতে সোমেন মিত্র ইত্যাদি ইত্যাদিরা ছিলেন। এরপরে হঠাৎ তাপসদা আবার টুইস্ট হয়ে গেলেন, তিনি চলে গেলেন সোমেন মিত্রের লবিতে ফের। কিন্তু যা হওয়ার তা 12টা বেজে গেছে, তার কাছে খবর ছিল ছাত্র পরিষদ থেকে তুমি সরছো, এবং তিনি সরেও গেলেন, কারণ দিল্লিতে অলরেডি তিনি চিঠিপত্র পাঠানো হয়েছে এবং তাকে সরিয়েও দেওয়া হয়েছে, কার্যত তাপসদার আর কোনো পোর্টফোলিও নেই। তো এই চলতে 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 96-এ যে নির্বাচন হলো, আচ্ছা আপনাদের বলি 91-এ যে নির্বাচন হয়েছিল বিধানসভার, যেটাতে তাপসদা আরেকবার খেপেছিলেন, আমি সেটা দেখতে গিয়েছিলাম, সেটার মূল অফিস ছিল সোমেন মিত্রের বাড়িতে। এমন বোমাবাজি হয়েছিল, লক্ষ্মীতে নামক একটি থার্ড গ্রেডের গুন্ডা, তার কে রিলেটিভ জাস্টিস বা না আই ডোন্ট কেয়ার, তিনিও যে দুদিন বাদে বিজেপিতে যাবেন কি যাবেন না জানি, একটা গুন্ডা বদমাইশ লক্ষ্মীতে বোমাবাজি মেরে তাপসদাকে হারিয়ে দেয়, মানে ভোটই করতে দেয়নি। সকাল থেকে তাণ্ডব হয়েছিল রাজাবাজার ফাজাবাজার ওসব জায়গায়। তাপসদা আরো দুঃখ পেয়েছিলেন, আর সোমেন মিত্রের সঙ্গে যোগাযোগ রাখেন। তার মানে একবার মমতা একবার সোমেন, একবার মমতা একবার সোমেন, এটা কিন্তু তাপসদা করেছেন। ঠিক আছে, মেনে নিচ্ছি, কংগ্রেসের মধ্যেই তো ছিলেন। আমরা 98-এ দেখলাম যে সামনে লোকসভা নির্বাচন আসছে, বারবার করে যে গভর্নমেন্ট দেবেগৌড়া এবং গুজরাটের যে গভর্নমেন্ট হয়েছিল সেটা ভেঙে যাচ্ছে। তো আমরা বললাম যে এরকম এবার একটা ভালো করে ঠিকঠাক করা হোক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হোক নির্বাচন কমিটির চেয়ারপারসন হিসেবে। দিল্লি রাজি হয়ে গেল। তখন কে একটা ভেড়ুয়া মার্কা লোক কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, কি নাম, কেশওয়ারি নাকি, যাই হোক, তার কোনো ব্যক্তিত্ব ছিল না, মানে সোনিয়া গান্ধী যা বলতো তিনি তাই শুনতেন। চলছে 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 চলছে, এর মধ্যে তারা হঠাৎ করে একটা মিটিং ডাকলো নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। সোনিয়া গান্ধী নিজে উপস্থিত ছিলেন, সেখান থেকে তিনি প্রেসিডেন্ট হবেন এরকম একটা মানে রব উঠে গেল। কংগ্রেস ভেঙে দুটুকরো হয়ে গেল, এনসিপি বলে একটা নতুন দল হল। সেই এনসিপির মাথা হলেন শারদ পাওয়ার। নরসিংহ রাওকে বেপাত্তা করে ছেড়ে দেওয়া হলো, সমস্ত ক্ষমতাটা ফের সোনিয়া গান্ধীর হাতে গেল। সে যেতেই পারে, সোনিয়া গান্ধী পরিবারের একটা অবদান রয়েছে, ছেড়ে দিল। তো তারপরে সেই অনুষ্ঠানের ভেতরে প্ল্যানিং এমন ভাবে তৈরি হতে হবে, এবং সে টোটাল মানে মিটিংটা কন্ট্রোল করছে প্রণব মুখার্জি, সোমেন মিত্র এরা, এবং সাইডলাইন হয়ে গেছেন অজিত পাজা ইত্যাদি ইত্যাদি। তখন সেটা নাম ছিল ইন্ডোর, নেতাজি ইন্ডোর। ওই ইন্ডোরের বাইরে আমরা আউটডোর একটা মিটিং করলাম কংগ্রেসের থেকে, আর ওটার নাম ছিল আউটডোর। আমরা প্রত্যেকে ব্যাচ লাগালাম আউটডোর। প্রচন্ড বৃষ্টি, মমতা বন্দ্যোপাধ্যায় ভিজে সবসময় ওখানে বক্তব্য রাখছিলেন। সেখানে এসে যোগ দিলেন অজিত পাজা, তাকে নিয়ে আসলেন সঞ্জয় বক্সি। কোন ত্রুটি হলে বলবেন। ভেতরে রয়ে গেলেন কিন্তু সৌগত রায়, ভেতরে রয়ে গেলেন কিন্তু সুব্রত মুখার্জি এটসেট্রাস। সোমেন মিত্র তো বটেই, তাপস রায়ও রয়ে গেলেন ভেতরে। কিন্তু বাইরে ছিলেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচন্ড ভালোবাসতেন এক ভদ্রলোক। আমি তার মৃত্যুতে খুব কেঁদেছিলাম। আমার খুব প্রাণের মানুষ ছিলেন সাধন পান্ডে। সাধন পান্ডে খেপে গেলেন অজিত পাজাকে দিয়ে। অজিত পাজা সাধন পান্ডের একটা ক্ল্যাশ ছিল। যাই হোক, তৈরি হলো একটা নতুন সংগঠন, কিছু বলা হলো না, ঘাবড়ে গেল কংগ্রেস। বলেছে ঠিক আছে, এবার ইলেকশন কমিটি তৈরি হোক। তা প্রস্তাব দেওয়া হলো যে ইলেকশন কমিটির চেয়ারপারসন হবে মমতা ব্যানার্জি, এবং অন্য পোস্ট অন্যদের দেওয়া হোক। বলে ঠিক আছে ঠিক আছে। আনন্দবাজার বিরাট করে মমতা ব্যানার্জি ইলেকশন কমিটির চেয়ারম্যান, মানে কে কোথায় দাঁড়াবে টাড়াবে এটা মমতা ব্যানার্জি ঠিক করবে। হঠাৎ রাতারাতি সেটা পরিবর্তন করে কনভেনার করে দেওয়া মমতা ব্যানার্জিকে, যে হাউ টু কন্ডাক্ট দ্য ইলেকশন সরিয়ে দেওয়া হলো। এবং এটাতে প্রণববাবু বলে এটাতে আমার খেলা ছিল না। সোমেন মিত্র পরে তৃণমূলে জয়েন করে বলেছিল ওটা আমার খেলা ছিল না। তা একটা বলির পাঠা দরকার ছিল, যে বলির পাঠা কাকে করা হলো, আব্দুল মান্নানকে। আব্দুল মান্নান সবাইকে বলেছে বলে মমতাকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন দল তৈরি হয়ে গেল তৃণমূল কংগ্রেস। সৌগত রায় জয়েন করেননি, তাপস রায় জয়েন করেননি। এবং প্রথম যে নির্বাচনটা হলো, মমতা ব্যানার্জি
লোকসভাতে তৃণমূল কংগ্রেসের হয়ে যেটা নির্বাচন করলেন তার বিরুদ্ধে দাঁড়ালেন সৌগত রায়, এবং সাধন পান্ডে হঠাৎ টিম থেকে বেরিয়ে এসে অজিত পাজার বিরুদ্ধে দাঁড়ালেন। অভূতপূর্ব এই ইতিহাস। নর্থ ক্যালকাটা তো আমি তালুর মতন চিনি, কিন্তু যাকে নিয়ে আজকে নানান কথা, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়, একমাত্র প্রিয়রঞ্জনও ছিলেন কিন্তু মূল কংগ্রেসে, একমাত্র প্রিয় সুব্রতদের গোষ্ঠী থেকে একটি লোকই মমতার পাশে ছিলেন, তার নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমাকে সুদীপ দা খুব একটা চেনে না, পাত্তাও দেয় না। আমার এই তৃণমূল কংগ্রেসের একদম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক থেকে শুরু করে A to X অব্দি প্রত্যেকে আমাকে ভালোবাসে। গেলে বসে কথা বলে, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে পাশে এসে দাঁড়ায়, অনেক হেল্পফুল তারা। অভিষেককে তো ধন্যবাদ দেবো, অভিষেক না থাকলে আমার চোখের এই মারাত্মক ব্যাপারটা অপারেশনই হতো না, মেডিকেল কলেজে করিয়ে দিয়েছিল সুমিত রায়। ইটস এ গ্রেট বয়, হ্যাটস অফ। আমাকে কুণালও খুব হেল্প করে। আজকে কুণালের কথা না বললে খুব অল্প বলা হবে। কুণালকে আপনার চেনেন না, বরং ধুরন্ধর পলিটিশিয়ান আমি জীবনে খুব কম দেখেছি, সাংঘাতিক, ওকেই চাণক্য বলা যায়। আচ্ছা, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু একটু গ্র্যাভিটি নিয়ে চলতে ভালোবাসেন, খুব একটা আমাদের পাতে। নয়না বৌদি কিন্তু আমাদের খুব ভালোবাসতেন। নয়না বৌদিকে ইলেকশনের সময় আমি দৌড়ে, তারপর তো আমি তো চলে এলাম প্র্যাকটিক্যালি মিডিয়া ওয়ার্ল্ডে। মিডিয়া ওয়ার্ল্ডে এলাম 2000-এ নির্বাচনের জাস্ট আগে। আচ্ছা, সৌগত রায় ওদিকে হেরে গিয়েছিল, এদিকে সাধন পান্ডেও হেরে গিয়েছিল। তারপরে আবার 1 বছর বাদে আবার নির্বাচন হয়েছিল, সৌগত রায় দাঁড়াননি। সেবার যিনি দাঁড়িয়েছিলেন তাকে লজ্জা দেওয়ার জন্য তার নামটা করছি না। আর অজিত পাজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তাপস রায়, জামানত জব্দ হয়েছিল। 2000-এ আমি তখন মোটামুটি সিটিভিএন এর একটা দায়িত্বে রয়েছে, পলিটিক্যাল প্রোগ্রাম করি টুরি। তো আমি তাপসদাকে একদিন নিয়ে আসলাম, তিনি বললেন হ্যাঁ আমি যাবো। তাপসদাকে বললাম কি করছেন কংগ্রেসে? বলছি কি আছে, এটা কিছু নেই, বেকার। তাপসদা বললেন হ্যাঁ ভাবছি কি করা যায়। তাপসদা অল্প কথা বলতেন, খুব কথা বলতেন। তা ওনার একটা চীনা পরিচিত কোনো বন্ধুর গাড়ি ছিল, উনি লেক টাউনের দিকে আসবেন, বললো চল ওঠ সিগারেট খেন। দুজনে দুটো সিগারেট খেলাম, উনি আমাকে নামিয়ে দিলেন। তাপসা তারপরে জয়েন করলেন তৃণমূল কংগ্রেসে। দেখুন একটা কথা বলি, যে প্রথম দিনের মানুষ যারা লড়াই করেছেন না মমতা ব্যানার্জির সঙ্গে, মাথায় ডান্ডার বাড়ি থেকে শুরু করে নানান, তাদের উপর মমতা ব্যানার্জির একটা অসম্ভব সেন্টিমেন্ট আছে। ববি অরূপ এরা বয়সে অনেক জুনিয়র, আমার থেকেও জুনিয়র, কিন্তু ওরা নড়েন, সুখ দুঃখ সব। মদন দা ইজ এ গ্রেট ম্যান। তাপস দা আজকে আপনি বলছেন যে আপনাকে পাত্তা দেওয়া হয়নি, আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেননি, এটা খুব মানে একটা গ্রহণযোগ্য যুক্তি নয় কিন্তু তাপস দা। তার কারণ আপনি খুব একটা কিন্তু মূল স্রোতের সঙ্গে থাকতেন না। আপনি বিধানসভা কেন্দ্রিক এবং ম্যাক্সিমাম টাইমটা আপনি বরানগরে স্পেয়ার করতেন। আপনি একটা আলাদা জগৎ তৈরি করেছিলেন। আসলে এইসব জায়গাতে থাকতে গেলে, নড়তে গেলে, চড়তে গেলে সবসময় দলনেত্রী বা নেতা যারা রয়েছে তাদের সঙ্গে ওঠা বসা করতে হয়, নিয়ম তাই। দেখুন আমি 26 বছর ধরে সিডিবিএন এ কাজ করছি, আমার কোনো পোর্টফোলিও নেই, কোনো পদ নেই, না ম্যানেজার, না চিফ অ্যাঙ্কার, না এডিটার, কিছু বেকার। আমি ছেড়ে বেরিয়ে এসেছি, আমার কাছে অফার কম ছিল। আমাদের নিজেদের হাতে তৈরি একটা জিনিস, নাইবা দিল পোস্ট, নাইবা কি হলো, আমি যে বেতন পাই না, আমার বেতনের থেকে 3 গুণ বেতন পায় আমার বড় ছেলে, ওই বিজনেস ম্যানেজমেন্টের ছেলে। আর আমার ছোট ছেলে আমার থেকে প্রায় 2.5 গুণ বেশি মায়না পায়। ঠিক আছে, আমি কম পাচ্ছি, এই জন্য মারপিট করবো? আমি একটা জিনিস বুঝি যে আমার একটা ছোট কনসার্নে কাজ করছি, তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী আমাকে স্যালারি দিচ্ছে, কিন্তু আমি তাদের সঙ্গে গাদ্দারি করবো না। আমার কোনো পোর্টফোলিওর দরকার নেই, তাদের পাশে আমি থাকবো। হ্যাঁ, তাদের সঙ্গে রাজনৈতিক বিরোধ আমার অ্যাবসলিউটলি রয়েছে, আমি রাত্রের প্রোগ্রাম ছেড়ে দিয়েছি, তাদের সঙ্গে গাদ্দারি করে বেরিয়ে আসি, কারণ ওটা আমার রক্তে নেই। তাপসদা পরিশেষে জানাই যে আপনি আজকে বেরিয়ে গেলেন ঠিকই, এবং আপনাকে ওই দোরঙ্গা জিনিসে আমার মনে হচ্ছে আপনি গান্ধীবাদী ছিলেনই না, কারণ নাথুরামবাদী হয়ে গেলেন আজকে। আপনি তো গান্ধীবাদী ছিলেন অ্যাবসলিউটলি। আপনাকে বলি, উত্তর কলকাতার যে কটা কনস্টিটুয়েন্সি আছে, 2014-তে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে না, তখন এই সুদীপ বন্দ্যোপাধ্যায় 34% ভোট পেয়েছিলেন। আর তার পরেই যে পেয়েছিলেন সেটা হচ্ছে রাহুল সিনহা। রাহুল বাবুর সঙ্গে আমার দারুণ ভালো সম্পর্ক, খুব ভালোবাসেন আমাকে, খুব ভালোবাসেন। রাহুল দা পেয়েছিলেন 24% ভোট, তাতে 80,000-এর মতো ডিফারেন্সে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন 2014। আর 2019 যে সময়টা তৃণমূলের সব থেকে খারাপ বছর গেছে, সে সময়
সুদীপ বন্দ্যোপাধ্যায় পেয়েছে 49.8% ভোট, আর তারপরে যিনি রয়েছেন রাহুল সিনহা অনেক নিচে। ডিফারেন্স ওয়াজ 4 লক্ষের উপর ভোট পেয়েছিল সুদীপদা, ডিফারেন্স ওয়াজ মোর দেন লাক্স অ্যান্ড লাক্স। কেন জানেন তো? এই উত্তর কলকাতার স্ট্রাকচার আমার চষে বেড়ানো। আমার জন্ম মানিকতলায়, এখন তো আমরা যেহেতু রিফিউজি এখানে এসে জমি জমা কিনে আমরা উই সেটেল ডাউন। আমার জন্ম মানিকতলায়, আমার পড়াশোনা স্কটিশ চার্চ স্কুলে, আমার কলেজ ক্যালকাটা টেকনিক্যাল স্কুল, and that was college basically ইঞ্জিনিয়ারিং কলেজ, অভিজিৎ হাজরা আমার ইয়ে রয়েছে। ফলে আমি নর্থ ক্যালকাটাকে খুব ভালো করে চিনি, এবং আমার রাজনৈতিক উত্থান বা পতন যাই বলুন না কেন সেটাও নর্থ ক্যালকাটায়, এবং আমার কাজের পরিধিটাও ছিল নর্থ ক্যালকাটায়। যদিও আমার বিরাটি কেন্দ্রিক অফিস, আমার অফিসটা ছিল বেসিক্যালি নর্থ ক্যালকাটা, বউবাজার অঞ্চল। সুতরাং নর্থ ক্যালকাটা আমি অনেকের থেকে ভালো চিনি। নর্থ ক্যালকাটায় কারা থাকে জানেন? বেসিক্যালি যে বাঙালিরা থাকে তার মধ্যে ঘটিদের সংখ্যা হচ্ছে এখানে, মানে বাঙাল এবং ঘটিকে যদি আপনি 100তে রাখেন, এখানে ঘটিদের সংখ্যা হচ্ছে 80টি কি 85টি, বাঙালের সংখ্যা হচ্ছে কি 15টি, আর যাও আছে ওই পরেশ পালের এলাকাতে। এছাড়া বাইরে খুব একটা কিছু নেই। আর ঘটিরা কোনোদিন মমতার সঙ্গে বেইমানি করে, বাঙালদের ছোট করছে না, আমি নিজে বাঙাল হয়ে বলছি, কারণ যে সেন্টিমেন্টে 18টা আসন পেয়েছে বিজেপি, সেগুলো কিন্তু সব বাঙাল অধ্যুষিত জায়গা, এবং তাদেরকে উস্কানি দেওয়া হয়েছে মুসলমানরা তোমাকে তারায় দিছে, তোমরা এই মমতারে ভোট দিও না, ও মুসলমানকে লইয়া লাফাইতেছে। এই কথা দেখুন আপনি কুচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, তারপরে আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরো বাঙালের, উত্তর মালদা, তারপরে আপনার রানাঘাট, এই যে বিভিন্ন জায়গা, ব্যারাকপুর, সব পূর্ববঙ্গীয়দের জায়গা, এখানে হেরেছে তৃণমূল। কিন্তু ঘটিরা বেইমানি করেন এক হুগলি বাদে, তাও এবার পাবেন। নর্থ ক্যালকাটার যে টোটাল বাঙালি আছে না, তার 85% হচ্ছে কি ঘটি, তারা মমতাকে ভোট দেবে, তাদের কোনো প্রবলেম নেই, তাদেরকে উস্কানো যাবে না যে মুসলমানরা আইসা তোমাকে মারছে। আরে ওটা ছেড়ে 33% মুসলিমস, নন বেঙ্গলি মুসলিম ম্যাক্সিমাম, তারা অন্ধের মতন। তাপসদা যান, তাপসদা বড় বড় বাজারে যেবার 2006 দাঁড়িয়েছিলেন, আপনি হেরে গেলেন, ওই মুসলিমরা আপনাকে ভোট দেয়নি বলে আপনি হেরেছিলেন, তাপসদা মনে রাখবেন, এবারও দেবে না যদি আপনি নর্থ ক্যালকাটা দাঁড়ান। তো এইটা ছিল 33%। আর কি মারওয়াড়িজ রয়েছে 7%, 6% চারিদিকে ছড়ানো, নন বেঙ্গলি, মারওয়াড়ি অ্যান্ড বিহারি। তার মধ্যে বিহারিরা ভোট দেবে আমার মনে হয় যতদূর, কারণ তারা চিরকালই এখানে লেবারের কাজ করেছে, খুব একটা আপগ্রেড সারা ভারতবর্ষে কোথাও পায়নি, এটা প্যাথেটিক। কিন্তু মারওয়াড়ি একটি ভোটও পাবেন না আপনি, তাপসদা সবকটা মারওয়াড়ি ভোট পাবেন। ইউ ক্যানট স্ট্যান্ড উইথ দ্য মারওয়াড়ি ভোট। কাজেই কেউ যদি বলে থাকে যে আপনি একটা সাংঘাতিক পপুলার, সাংঘাতিক রকম ইয়ে, আপনাকে এতটুকু খাটো করছি না, আমি আপনার আন্ডারে কাজ করেছি, আপনার সঙ্গে রাজনীতি করেছি, আপনাকে আমি রেসপেক্ট করি, কিন্তু যে দলটিতে আপনি গেলেন, আই এম ভেরি সরি। আমার রাজনৈতিক জীবনের প্রথম মানুষটির নাম হচ্ছে মমতা ব্যানার্জি, শেষ মানুষটির নাম হচ্ছে মমতা ব্যানার্জি। কাজেই আমি মমতা ব্যানার্জির সঙ্গে গাদ্দারি করতে পারবো না। দিদিকে আমি প্রচন্ড ভালোবাসি, তাই গুড বাই তাপসদা।